আমাদের আজকের এই নির্বাচনী পথসভার আয়োজক কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আমাদের এই গয়েশপুরের শহর তৃণমূল কংগ্রেসের অধীন যে আমাদের বিভিন্ন শাখা সংগঠন, যারা ছাত্র হোক, যুব হোক, মহিলা, আইএনটিটিউসি, নমসূর্য বাস্তু সেল, এসসি ওবিসি সেল, কিষাণ সেল সহ বিভিন্ন শাখা সংগঠনের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে এবং এই বাজারের সম্মানীয় ব্যবসায়ী বৃন্দ, এলাকার পথ চলতি মানুষ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, যারা এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় অতিবাহিত করে আপনারা আজকের এই নির্বাচনী পথসভাকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নতমস্তকে প্রণাম জানাই। আর আমরা মূলত আজকে যে বিশেষ কারণে আমরা সকলে একত্রিত হয়েছি, সামনে আমাদের গণতন্ত্রের উৎসব পালিত হবে আগামী 29শে এপ্রিল। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। সে হচ্ছে আমাদের কাছে একজন প্রাণ পুরুষ। দারিদ্রতা, সংগ্রাম, শিক্ষা, সাফল্য, চারটে জিনিস যার মধ্যে আমরা পেয়েছি জ্যান্ত ভগবান। তিনি আমাদের সেই সংবিধান রচনা করেছেন, আর তার সেই সংবিধান মেনেই সারা ভারতবর্ষে আমরা এই গণতন্ত্রের উৎসবে লিপ্ত হই। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রে এমন একটি বিজেপি সরকার চলছে, এমন একটি স্বৈরাচারী সরকার চলছে, আজ ভারতবর্ষের সংবিধান ভুল লুণ্ঠিত হয়েছে। আজ আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন। আর ঠিক সেই সময়ে আমাদের এই আগামী 29শে এপ্রিল গণতন্ত্র প্রেমী মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই উৎসবে লিপ্ত হবেন। তো আমাদের এই গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েকটি বিশেষ আবেদন নিয়ে আজকের এই গয়েশপুর শহরের সহ নাগরিকবৃন্দের কাছে আমরা উপনীত হয়েছি। আপনারা কেন তৃণমূলকে ভোট দেবেন, আর কেনই বা আপনারা বিজেপি বা অন্যান্য বিরোধী দলকে ভোট দেবেন না, এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা, কিছু আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন অপরিকল্পিত এসআইআর এর মাধ্যমে আমার আপনার ঘরের অনেক আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের যে মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আর এর ফলে আমার আপনার আত্মীয় পরিজনরা মানসিকভাবে বিপর্যস্ত, তারা শারীরিকভাবে বিপর্যস্ত। আমরা যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করি, আমরা সকলেই তাদের পাশে মানসিকভাবে রয়েছি। আমরা তাদেরকে আইনি পরামর্শ, প্রশাসনিক পরামর্শ দিয়ে চলেছি। আর আপনারা চিন্তা করবেন না, আমরা সারা পশ্চিমবঙ্গে এমন একজন মানুষের ছত্রছায়ায় রয়েছি যার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা তো এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, বহু লড়াইয়ের সাক্ষী তিনি, বহু সংগ্রাম ইতিহাস করে আজ নামটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা রাখুন, যাদের নাম বাদ গিয়েছে আগামী দিনে এই বিধানসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে যোগ্য জবাব প্রথমে দিয়ে দিন কেন্দ্রের ওই বিজেপি, রাজ্য বিজেপি এবং তাদের যারা সহযোগী আরএসএস কে। তারপরে আপনারা বিগত দিনে আপনারা তো বিভিন্ন প্রমাণ পেয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানবিক মুখ, আপনারা ভরসা রাখুন। আরো খেয়াল করে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গ একটি সংস্কৃতিবান মানুষ, সৃষ্টিশীল মানুষ, তারা এখানে বসবাস করে। অথচ আপনারা খেয়াল করে দেখুন, বারবার সারা পৃথিবীতে আমাদের এই বাংলা ভাষা সমাদৃত হয়েছে। বাংলার যারা মনীষী সারা ভারতবর্ষে উল্লেখযোগ্য অবদান রেখেছেন চিরকালই। অথচ বিজেপি এমন একটি দল, তারা মানুষকে সম্মান করতে শেখেনি, বাংলা ভাষাকে অসম্মান করেন। তারা বাঙালির যারা মনীষী রয়েছে তাদেরকে অসম্মান করছেন। তারা বলছেন কিনা সোনার বাংলা গর্ব। অবশ্যই আপনারা আসুন, আমরা তো চাই বাংলা সোনা দিয়েই তৈরি হোক, কিন্তু বাংলা সোনা দিয়ে তৈরি করতে গেলে তার সৃষ্টি, কালচার, তার আবেগ, তার ভাষা, এটাকে প্রথমে ধাত্রস্থ করতে হবে হৃদয়ের অন্তঃস্থল থেকে। সেটাই তো আপনারা শেখেননি, না হলে দেখতে পান না মোদিজি কি বলেন, আমাদের দিদি কি বলেন, এ দিদি। এটা একটা কোনো পরিচয়? আমরা আমাদের দিদিকে এইভাবে ডাকি কখনো? আপনারা খেয়াল করে দেখবেন, 2-3 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কি বললেন? তিনি বললেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা কখনো হয়? বাংলা ভাষা, বাংলার ইতিহাস, এগুলো প্রথমে জানতে হবে। এটা তো আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েরাও বলে দেবে, এটা যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন। শুধুমাত্র বাংলাকে দখল করব, সেখান থেকে ভোগ করব, সেখানকার মানুষের সঙ্গে ভাওতাবাজি করব, সেখানকার মানুষের সঙ্গে প্রতারণা করব, সেই লক্ষ্যে যদি আপনারা সোনার বাংলা গর্ব বলে এগিয়ে আসেন, বাংলা সচেতন নাগরিক বিগত দিনের মধ্যে এবারেও কিন্তু আপনাদের এই ঝালমুড়ির পাশাপাশি 4 তারিখের পরে পশ্চিমবঙ্গের বিখ্যাত খাবার রসগোল্লা দিয়ে আপনাদের পাঠিয়ে দেবে। আপনারা ভুল করছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। আমাদের এই পশ্চিমবঙ্গ, এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে বসবাস করি। অথচ তারা বিভিন্ন জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিভিন্ন জেলাতে গিয়ে সেখানে গিয়ে ধর্মের সুশ্রী দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। দাঙ্গা তো ওদের ইতিহাস। আমরা তো অভাগা যে এই দেশে এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যার হাতে কিনা গুজরাটের দাঙ্গার রক্ত লেগে আছেন। আমরা তো সেই দেশে বসবাস করছি, এটা আমাদের দুর্ভাগ্য। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মধ্যে, বর্ণের মধ্যে, জাতপাতের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন, আর প্রতারণা আর বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করা, এটা তো তাদের নর্মাল ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, তারা বলেছিলেন বছরে 2 কোটি লোকের চাকরি দেবেন, 2 জনের চাকরিও দিতে পারেননি। নোটবন্দি করে আমাদের বিভিন্ন জায়গায় বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন। আমরাও আশায় রইলাম 15 লাখ পাবো, 15 পয়সাও আজ পর্যন্ত দিতে পারেন। কিন্তু আপনারা বলছেন সোনার বাংলা গড়বেন, অথচ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আপনারা আমাদের এইখানকার হকের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আপনারা আটকে রেখেছেন। পশ্চিমবঙ্গের মানুষকে কি করে পিষে মারা যায় আপনারাও সেই চেষ্টা করেছেন অফিসিয়ালি, আর মুখে বলছেন সোনার বাংলা গড়ব। আপনারা তো ভাউতাবাজি পার্টি। প্রত্যেকটা জায়গায় আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন, ভাউতা করছেন। বিভিন্ন জায়গায় দেখবেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিছু কার্ড বানিয়ে নিয়েছে যে আমরা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেব, আমরা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3000 টাকা দেব, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1500 টাকা দেয়। এ তো খুব ভালো। আপনারা 3000 করুন, আপনারা 30,000 করে দিন, আপনারা নির্বাচনী প্রতিশ্রুতি দিন, সকলে সব জায়গায় বলে দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি যখন ওই লোকটার বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে তার আধার কার্ড, ভোটার কার্ড, তার মোবাইল নাম্বারগুলো আপনি নিয়ে নিচ্ছেন, এবং নেয়ার পরে আপনি কিন্তু তার সঙ্গে প্রতারণা করছেন, তাকে ফ্রড করছেন।
কিভাবে ফ্রড করছে? আমরা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, আমরা যারা সবুজ সাথী পেয়েছি, স্বাস্থ্য সাথী পেয়েছি, সবগুলো কিন্তু আমাদের প্রশাসনিক অফিস থেকে বা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই সমস্ত ফর্মগুলো ফিল আপ হয়েছে। আর আপনারা কিনা বাড়ির দাওয়াইতে বসে অথবা আপনাদের বিজেপির দলীয় কার্যালয়ে বসে লোকগুলোকে দিয়ে ফর্ম সই করাচ্ছেন। এই ইলেকশন চলে যাবে, ফর্মগুলোকে আপনারা ডাস্টবিনে ফেলে দেবেন। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের চিনতে বাকি নেই। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের যথেষ্ট ভালোভাবে চিনতে পেরেছেন যে আপনারা একটা ভাউতাবাজি পার্টি। আপনারা খেয়াল করে দেখবেন, এই কল্যাণী বিধানসভার সহনাগরিক বৃন্দ বহু আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এখান থেকে একজন বিধায়ক পাঠিয়েছিলেন, যে এখানকার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে গিয়ে যে বিধানসভায় গিয়ে সরব হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই বিধায়ক তিনি এখান থেকে বিধায়ক হওয়ার পরে তাকে আর 5 বছরে খুঁজে পাওয়া গেল না। উন্নয়ন তো দূরস্থ, তাকে খুঁজেই পাওয়া গেল না। আপনারা কোথাও দেখতে পাবেন যে বিধায়ক তহবিল থেকে উন্নয়ন প্রকল্পে এই ফান্ড ব্যবহৃত হলো? আমরা আরো অনেক দুর্ভাগ্যের মধ্যে রয়েছি, যেটা এখান থেকে একজন বিরোধী দলের সাংসদ আজ থেকে 7 বছর আগে নির্বাচিত হয়েছে। তিনিও আজ পর্যন্ত এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের কথা ভেবে কোনোদিনও সংসদ ভবনে গিয়ে সরব হননি যে আমার এই এলাকার গয়েশপুরের এই এলাকার মানুষ, কল্যাণীর এই এলাকার মানুষের জন্য আমার এগুলো প্রয়োজন। একটা বিধায়ক, একজন সাংসদ, তার নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। আমাদের এখানে একটা গতিশীল পৌরসভা রয়েছে, আমাদের সম্মানীয় কাউন্সিলররা রয়েছেন, তারা অবশ্যই দেখবে। তার সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, তারা দেখবে এটা একটা গতিশীল পৌরসভা। একটা রাস্তা, বিদ্যুৎ, আলো, নালা, নর্দমা, নাগরিক পরিষেবাটা দেখবে তারা। কিন্তু যদি বৃহত্তর উন্নয়নের স্বার্থে যদি এগিয়ে কিছু আমাদের অর্জন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিধায়ককে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব তো তারা পালন করলেন না, পুরো একটা জেনারেশনকে আমরা পিছিয়ে দিয়েছে তারা। খেয়াল করে দেখুন, আমাদের এই গয়েশপুর শহরে আমাদের যদি যেটা আগের পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের 42 নম্বর রেলগেটটাতে বহু অসুস্থ মানুষ এসে আটকে থাকেন, বহু প্রশাসনিক কাজ আটকে থাকে, বহু শিল্পনগরীর গাড়ি আটকে থাকে। সেখানে একটা ব্রিজের প্রয়োজন। এই ব্রিজটা করতে গেলে রাজ্য সরকার এবং রেল মন্ত্রকের একটা যৌথ উদ্যোগ প্রয়োজন। এটা বিধায়ক কি করতে হবে, এটা সাংসদকে করতে হবে দায়িত্ব নিয়ে, তবে না মানুষ গতিশীল হয়ে উঠবে। আমার যদি মনে হয় এই গয়েশপুর চত্বরে আমাদের অনেক শিল্প কলকারখানা রয়েছে, বেশ কিছু শিল্প রুগ্ন অবস্থায় রয়েছে। সেই রুগ্ন শিল্পকে যদি আমরা পুনরুদ্ধার না করতে পারি রাজ্য সরকারের বিশেষ প্যাকেজের মাধ্যমে বিধানসভায় বিল পেশ করে, তাহলে আমি আমার আপনার পরিবারে যে ছোট ছোট সন্তানরা রয়েছে, আদরের সন্তানরা রয়েছে, যারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তারপর ফিরে এসে তাদেরকে যদি আমরা কর্মসংস্থান সুনিশ্চিত করতে না পারি, তাহলে তো তারা সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে যাবে। আমাদের তো ভাবতে হবে, চিন্তা ভাবনাটা তো এভাবেই জাগ্রত করা উচিত। আমাদের যদি মনে হয় এখানে একটা গান্ধী মেমোরিয়াল হসপিটাল রয়েছে, পৌর স্বাস্থ্যের বিভিন্ন সেন্টারগুলো রয়েছে, সেগুলোর যদি পরিকাঠামোর উন্নয়ন না করতে পারি, ম্যান পাওয়ার না বাড়াতে পারি, তাহলে আমরা মানুষ স্বাস্থ্যকে কি করে এগিয়ে নিয়ে যাব? সেটাও আমাদের চিন্তা ভাবনাদের মধ্যে আনতে হবে। শিক্ষানগরী, এখানে আমাদের শিক্ষার পরিকাঠামো, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমরা তো এমন একটা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি। আমি যেহেতু নিজে একটা বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত, খুব কষ্টের জীবনটাকে খুব কাছ থেকে দেখে নিয়েছি, জীবন দর্শনটাকে খুব অল্প সময়ের মধ্যে ধরে নিয়েছি। যে আমরা যে বৃদ্ধাশ্রম চালাই, সেখানে 41 জন থাকেন, বরং শ্রদ্ধ মা বাবারা থাকেন। সেখানে কারা থাকেন? আমার মতো যারা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বড় অফিসার, তাদের মা বাবা থাকে। আমার কোনো দিনমজুরের মা বাবা সেখানে থাকেন না। আমরা দেখেছি এটাই, আমাদের সন্তানদেরকে আমিত্ব শেখাতে 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 আমরা শব্দটা ভুলিয়ে দিয়েছি। তার জন্য আমরা গার্জিয়ানরা দায়ী। যার ফলে কি হয়েছে, পুঁথিগত শিক্ষা অর্জন করে, নীতিগত শিক্ষা বর্জন করে সামাজিক অবক্ষয় নামক রোগটাকে আমার বাড়ির সন্তানের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে বেকারত্বের জ্বালা যখন সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু সেই আমার পরিবার বিষাক্ত হয়ে ওঠে আমার এই পরিবারের সন্তানের জন্য।
চিন্তাটা তো এইভাবেই জাগ্রত করতে হবে। রাজনীতি করতে হলে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যায়, যেহেতু আমি একজন বিগত 25 বছরের সমাজকর্মী, চিন্তা ভাবনা তো এভাবেই এসছে যে আমি যদি আমার স্বাস্থ্য সম্পদকে সুরক্ষিত করতে পারি, প্রথম কাজ এটা। আর পরবর্তী কাজ হচ্ছে মানব সম্পদকে সুরক্ষিত করতে হবে। মানব সম্পদকে সুরক্ষিত করতে গেলে শিক্ষা, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা, প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে নিজেকে যুক্ত করে মানুষকে কিন্তু সুরক্ষিত জায়গায় নিয়ে আসতে হবে। এই চিন্তা ভাবনার মধ্যে তো বিজেপি কখনো আসেনি। অথচ আমাদের রাজ্যের মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় চেষ্টা করেছেন বিভিন্ন সামাজিক প্রকল্প হোক, মানবিক প্রকল্প হোক, যেটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 100টা প্রকল্প রান করছে পশ্চিমবঙ্গে। তার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, প্রান্তিক মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষ, সাধারণ মানুষ প্রত্যেককে কিভাবে উপকৃত হয় সেই চেষ্টা করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে একটা স্টুডেন্ট, সে যদি মেধাবী ছাত্রছাত্রী হয়, সে যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, তাকে কিন্তু একটা পড়াশোনার জন্য তাকে একটা ক্রেডিট কার্ড করেছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আবার যদি মনে হয় না আমার বাইরের, আজকালকার দিনে আমাদের বাড়ির মায়েরা তারা অনেকটা সামাজিকভাবে তারা অনেকটা সুরক্ষিত হয়েছে, তাদেরকে একটা লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। এটা তো সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, গৃহীত হয়েছে। আর ওরা কি করে? ওরা খালি বলে যে আমরা এটা করব, এটা বাড়িয়ে দেবো, কোনো জায়গায় দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছে সেটা তো অলরেডি অ্যাকাউন্টে আপনাদের হিট করেছে, প্রমাণিত। প্রত্যেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেগুলো বলেছেন সেগুলো কার্যক্ষেত্রে করেছেন, আর ওরা যেগুলো মুখে বলেছেন আজ পর্যন্ত সেগুলো না করে পুরোটাই ভাউতাবাজি করছেন। সেভাবে আপনারা একটু চিন্তা করবেন। এই এলাকাতে গয়েশপুরে বহু সৃজনশীল মানুষ, বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে বসবাস করেন। আপনারা আস্তে আস্তে প্রত্যেকজন সহ নাগরিকের সঙ্গে আলোচনা করবেন। এই শহরকে তো আমাদের আস্তে আস্তে অনেকটা তুলতে হবে আমাদেরকে। আমরা বহু মানুষ এখানে উদ্বাস্তু মানুষ বসবাস করি, প্রত্যেকের একটা আলাদা যন্ত্রণা রয়েছে হৃদয়ের মধ্যে। সেই মানুষগুলোকে যদি আস্তে আস্তে আমরা সেইটুকু শেল্টার না দিতে পারি, সুরক্ষিত না করতে পারি, তাহলে তো আর মান আর হুঁশ এই দুটোতে এলো না। এমন একটি সরকার পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে চলছে যেটা মানুষের জন্য কাজ, যার জন্য নামই হয়েছে মা মাটি মানুষের সরকার। চিন্তা ভাবনাটা তো এইভাবেই জাগ্রত করতে হবে। আগামী দিনে গয়েশপুরের এই রাস্তাঘাট, আমাদের মনে হয় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন, আমি চিন্তা ভাবনা করে বলেছি আপনাদেরকে আগেও যে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছি, আজ প্রায় 21 বছর যাবৎ বিনা পয়সা দিয়ে চিকিৎসা করেছি। কিন্তু সেটার পেছনে একটা অনেক কারণ রয়েছে। আমি ছোটবেলা থেকে একটা খুব প্রত্যন্ত গ্রামে, খুব দরিদ্র নমশূদ্র তপশিলি পরিবারে আমার জন্ম হয়েছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই সংগ্রাম করেই বড় হয়েছি আপনাদের সকলের আশীর্বাদে। কিন্তু আমার মনে হয়েছে স্বাস্থ্য সম্পদ, মানব সম্পদ দুটোকে যদি সুরক্ষিত করতে হয়, একটা কোনো বড় প্ল্যাটফর্মে জয়েন করা প্রয়োজন। যার জন্য আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সরকারি চিকিৎসকের পদ, সরকারি চাকরি থেকে রিজাইন করে আমি আপনাদের একজন পরিবারের সন্তান হিসেবে, আপনাদের একজন সহকর্মী, সহযোদ্ধা হিসেবে জয়েন করেছি। চেষ্টা করতে হবে আগামী দিনে এই গয়েশপুরে আগামী দিনে একটা কলেজ করতে হবে। এই গয়েশপুরের মাটির নিচ দিয়ে কারেন্টের তার দিতে হবে, যাতে কিনা ঝড় বৃষ্টি হলে কারেন্ট না যায়, সেগুলো সুনিশ্চিত করতে হবে। আমাদের এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে, কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে। আর এগুলো যদি চেষ্টার পরেও না করতে পারি, 5 বছর বাদে আপনাদের এই জায়গাকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মাথা নত করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে ফিরে যাব। বিগত প্রায় 25 বছর একজন সমাজকর্মী হিসাবে কাজ করতে করতে মনে হয়েছে যে রাজনীতিবিদ হোক, সমাজকর্মী হোক, চিকিৎসক হোক, যেই হোক না কেন, মানুষ মানুষের জন্য কাজ করতে হবে, এই জায়গাটা সুনিশ্চিত করতে হবে। আর সেই প্ল্যাটফর্ম তো রয়েছে, সেটা দিয়েছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাই আপনাদের কাছে আমার আরো একটি বিশেষ আবেদন। বহু মানুষ হয়তো আমাদের বিরোধী পক্ষে রয়েছেন, আমি সৌজন্যের রাজনীতি খুব পছন্দ করি। আমি চাই আমাদের যে সরকার বিভিন্ন মানবিক প্রকল্প, সামাজিক প্রকল্প দিয়েছে, এগুলো তো শুধুমাত্র তৃণমূলের কর্মী সমর্থক তারা একা গ্রহণ করেননি।
বিরোধী দলের যারা রয়েছেন তারাও তো পেয়েছেন এবং তারা পাবেন, এটাই স্বাভাবিক। কেন সরকার আপনাদেরও, সরকার শুধুমাত্র তৃণমূলের সমর্থকদের নয়। কিন্তু আপনারা দেখেছেন বিগত 15 বছর এই যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে, সেই উন্নয়নের কর্মযজ্ঞের কিন্তু ভাগ আপনিও পেয়েছেন। তা আপনারা সরাসরি চলে আসুন আমাদের সঙ্গে। আগামী দিনে চতুর্থবারের জন্য এই রাজ্যের প্রগতিশীল সরকার গঠনের ক্ষেত্রে আপনাদেরকেও আমাদের আহ্বান রইল। আপনারা আসুন আমাদের সঙ্গে আগামী দিনে, এসে সকলে মিলে একত্রিত হয়ে আসুন। আমরা এমন একটা সরকার তৈরি করি যে সরকার কিনা বিগত দিনে উন্নয়নের কর্মযজ্ঞ যেমন করেছেন, আগামী দিনে যে সমস্ত ভাউতাবাদী পার্টির মানুষ এখানে পশ্চিমবঙ্গে এসে বারবার মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে চক্রান্ত করছে, মানুষকে শোষণ করছে, মানুষকে নির্যাতন করছে, সেই বিজেপিকে কিন্তু বাংলা থেকে উৎখাত করার শপথ নিন সকলে আগামী 29শে এপ্রিল। তাই আপনাদের কাছে আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে করজোড়ে আবেদন, সার্বিকভাবে এই কল্যাণী বিধানসভা গয়েশপুরের উন্নয়নের স্বার্থে, গণতন্ত্র বাঁচানোর স্বার্থে, আমাদের মানুষের অধিকার লড়াইয়ের স্বার্থে এবং আমাদের ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এলাকার সমস্ত ব্যবসায়ী বৃন্দ, তারা যে অর্থনীতিকে দিনের পর দিন আপনারা এগিয়ে নিয়ে চলেছেন, আপনাদের সুরক্ষিত থাকতে এলাকার সমস্ত যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে আপনাদের সকলের মতামত নিয়ে আগামী দিনে এই শহরকে এগিয়ে নিয়ে চলার স্বার্থে আপনারা সকলে একজোট হন এবং একজোট হয়ে আমাকে 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল এই চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমিও আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পরিবারের একজন সন্তান, একজন সদস্য হয়ে আগামী দিনের 24 ঘন্টার একজন সেবক হিসেবে থাকব, এটাই আমার অঙ্গীকার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। গয়েশপুরের সমস্ত সহনাগরিক, তাদের ভালোবাসা আমার যেন মাথার উপর বর্ষিত হয়, এইটুকু আশীর্বাদ চেয়ে আপনাদের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার।